তোমরা শুনছো 86.7 তোমার এফএম আর আমি আর যে সৃজন। শীত শীত কিন্তু বেশ পড়ে গেছে। লেপ কাঁথা কম্বলটা তাক থেকে নেমে বিছানায় স্থান পেয়েছে। এই মরশুমে রোদে পিঠ দিয়ে কমলা লেবু খেতে কিংবা বিকেলটা ছাদে বসে সূর্যের শেষ তাপটা অনুভব করতে করতে হয় বিমল কুমার কিংবা শঙ্করের হাত ধরে দূর পাহাড় বা ভীষণ এক গুহার ভেতরে গুপ্তধনের খোঁজে মশগুল বাঙালি। আর দিনের শেষে যখন স্নিগ্ধ জ্যোৎস্না ঘরে এসে পড়ে, কম্বল মুড়ি দিয়ে দাদু ঠাকুমার কাছে গল্প শোনা আজকাল আর হয় না বোধহয়। শহরের নিউক্লিয়ার ফ্যামিলিতে থেকে থেকে আমরা একা থাকতে অভ্যস্ত, তাই সেই জায়গায় আমি ভাগ বসাতে এসে গেছি। আজ তোমাদের জন্য নিয়ে এসেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অ্যাডভেঞ্চার উপন্যাস মরণের ডঙ্কা বাজে। এই উপন্যাসটি তোমাদের কাছে পর্বে পর্বে আসতে চলেছে। গল্প পাঠে সৌমেন সাহা, প্রদীপ্ত চৌধুরী, দেবকুমার ভদ্র, আভা, নবনীতা, বিভা এবং আমি আর যে সৃজন। তো চলো শুরু করা যাক আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অ্যাডভেঞ্চার উপন্যাস মরণের ডঙ্কা বাজে, দ্বিতীয় পর্ব। বিমল নিরুপায়। এই মুহূর্তে তার মনে হলো হয়তো সুরেশ্বরের সমানই অবস্থা ঘটেছে। এতক্ষণে তারও হয়তো অশেষ দুর্দশা হচ্ছে এই পীতবর্ণ বর্বরদের হাতে। লোকটা সময়ের মূল্য বোঝে, কারণ কথা শেষ করেই বুদ্ধ শিষ্যের এই বিচিত্র নমুনাটি চকচকে ক্রিসখানা হাতে এগিয়ে এলো। বিমলের সর্বাঙ্গ শিউরে উঠল। মুখ দিয়ে একটা অস্পষ্ট আর্তনাদ বার হতে চেয়েও হলো না। সে প্রাণপণে দু চোখ বুঝলে। তীক্ষ্ণ ক্রিসের স্পর্শ খুব ঠান্ডা। কতটা ঠান্ডা? খুব ঠান্ডা কি? ক্রিসের স্পর্শ এলো না। এলো তার পরিবর্তে দূর থেকে একটা অস্পষ্ট গম্ভীর আওয়াজ। প্রস্তরময় কূলে সমুদ্রের ঢেউয়ের প্রবল বেগে আছড়ে পড়ার শব্দের মতন গম্ভীর। কতগুলো ব্যস্ত মানুষের সম্মিলিত দ্রুত পদশব্দ বিমলের কানে এলো। বিস্মিত বিমল চোখ খুলে চেয়ে দেখল লোকটা ছুটে কামরার বাইরে চলে গেল। চারিদিকে একটা সারা শোরগোল। কাঠের পাটাতনের ওপর অনেকগুলো পালোয়ান মানুষের দ্রুত শব্দ ধ্বনিত হচ্ছে। কি ব্যাপার? এ আবার কি কাণ্ড? পরক্ষণেই বিমলের মনে হলো তাদের জাংখানা একটা প্রকাণ্ড দুলুনি খেয়ে একেবারে কাঁধ হয়ে পড়বার উপক্রম করেই পর মুহূর্তে ঢেউয়ের তালে যেন আকাশে ঠেলে উঠল। নোঙরের শিকড়ে কড়কড় শব্দে টান ধরল। মজবুত শেকল না হলে সেই হ্যাঁচকা টানে সেটা ছিঁড়ে যেত নিশ্চয়ই। একটু পরে বিমলদের নৌকার একজন জোয়ান মাঝি ওর কামরায় ঢুকে হাত পায়ের বাঁধনটা কেটে দিল। তখনও পাশে খুব হইচই হচ্ছে। বিমল বললে, ব্যাপার কি বলতো? বন্ধুটি কোথায়? হি ইজ গুড মিস্টার, হি ইজ গুড বলেই সে বাইরে চলে গেল। বেশি কথা বলে না এদেশের লোক। বিমল তাড়াতাড়ি কামরার বাইরে এসে দেখল সামনে একটা অদ্ভুত ব্যাপার। নবাগত বোম্বেটের জাহাজখানা কঠিন প্রস্তরময় ডাঙার ধাক্কা খেয়ে জখম হয়েছে। আর অল্প দূরেই সমুদ্রবক্ষে এমন একটা অদ্ভুত দৃশ্য দেখল যা জীবনেও সে কোনোদিন দেখেনি। আকাশ থেকে কালো মোটা থামের মতন একটা জিনিস যেন সমুদ্রের জলে মিশে গিয়েছে। সে জিনিসটা আবার চলনশীল। হালকা রবারের বেলুন বা ফানুসের মতন অত বড় কালো মোটা থামটা বায়ুর গতি ধরে ধীরে ধীরে উত্তর থেকে দক্ষিণে ভেসে চলেছে।
এই সময় সুরেশ্বর ও জাংকে সারেং এসে ওদের পাশে দাঁড়ালো। সারেং বললে, কত বড় জলস্তম্ভ মিস্টার। চীন সমুদ্রে প্রায় জলস্তম্ভ হয় বটে, কিন্তু এমন জোড়া জলস্তম্ভ আমি কোনোদিন দেখিনি। এই জলস্তম্ভটা আজ আমাদের বাঁচিয়ে দিয়েছে মিস্টার। এই কালো মোটা ধামের মতন ব্যাপারটা তাহলে জলস্তম্ভ? ছবিতে দেখেছে বটে, কিন্তু বিমল বা সুরেশ্বর জীবনে এই প্রথম জিনিসটা দেখল। কিন্তু ব্যাপারটা ওরা ঠিকমতো বুঝতে পারেনি। জলস্তম্ভ ওদের জীবন বাঁচালো কি করে? বেশি দেরি হলো না ব্যাপারটা বুঝতে। যখন ওরা দেখল এই অল্প সময়ের মধ্যেই সুদক্ষ সারেং নোঙর উঠিয়ে জাংখানা ডাঙ্গা থেকে প্রায় 100 গজ দূরে এনে ফেলেছে, এবং প্রতি মুহূর্তেই তীর ও সমুদ্রের উভয়ের ব্যবধান বাড়ছে। সারেং ও মাঝিদের মুখে শোনা গেল যে এই জলস্তম্ভের জোড়াটি দ্বীপের অদূরে ভেঙে গিয়ে বিপুল জলোচ্ছ্বাসের সৃষ্টি করে। তাতে বোম্বেটেদের জাহাজখানাকে ঊর্ধ্বে উঠিয়ে সবেগে আছাড় মেরে ফেলেছে ডাঙার গায়ে। জাংখানা জখম তো হয়েছেই, এবং বোধ হচ্ছে ওদের কতগুলো লোককেও হয়তো ভাসিয়ে ডুবিয়ে মেরেছে। সারেং বললে, জলস্তম্ভ ভয়ানক জিনিস মিস্টার। অনেক সময় জাহাজ পর্যন্ত বিপদে পড়ে যায়। বড় বড় জাহাজ দূর থেকে কামান দিয়ে জলস্তম্ভ ভেঙে দেয়। আর বিশেষ করে এই চীন সমুদ্রে সপ্তাহে 2-1টা এর তো লেগেই আছে। দ্বীপ ছেড়ে জাংটা বহুদূর এসেছে। আবার অকুল সমুদ্র। বোম্বেটে জাহাজ ও জলস্তম্ভ স্বপ্নের মতন মিলিয়ে গেল দিগন্ত বিস্তৃত নীলিমার মধ্যে। সুরেশ্বর ও বিমল চুপ করে সমুদ্রের অপরূপ রঙের দিকে চেয়ে বসে আছে। সারেং এসে বললে, মিস্টার, আমরা হংকং থেকে বেশি দূরে নেই, কিন্তু আমরা হংকং কিন্তু যাব না। সুরেশ্বর বললে, তাহলে কোথায় যাব? হংকং থেকে 50 মাইল আন্দাজ দূরে ইওয়ানচাও বলে একটা ছোট দ্বীপ আছে। সেখানে আপনাদের নামিয়ে দেবার আদেশ আছে আমার ওপর। হংকংয়ের কাছে গেলে ব্রিটিশ মানওয়ারি জাহাজ আমাদের নৌকো তল্লাশ করবে। তোমরা ধরা পড়ে যাবে মিস্টার। পরদিন দুপুরের পরে ইওয়ানচাও পৌঁছে গেল ওদের নৌকো। ক্ষুদ্র দ্বীপ, আগাগোড়া দ্বীপটি যেন একটা ছোট্ট পাহাড়, সমুদ্রের জল থেকে মাথা তুলে জেগে রয়েছে। এখানে চীন গভর্নমেন্টের একটা বেতারের স্টেশন আছে। সমস্ত দ্বীপে আর কোনো অধিবাসী নেই, ওই বেতারের স্টেশনের কয়েকজন চীন কর্মচারী ছাড়া। দুদিন ওরা সেখানে বেতারের আড্ডায় কর্মচারীদের অতিথি হয়ে রইল। তৃতীয় দিন খুব সকালে ক্ষুদ্র একখানা জাংকে ওদের 10 মাইল দূরবর্তী উপকূলে নিয়ে যাওয়া হলো। বেতারে নাকি সেই সময় এইরকমই একটা আদেশ এসেছিল। এই কি তাহলে চীন দেশ? যদি ঢেউ খেলানো চাঁদ আটা চীনা বাড়ি না থাকতো, তবে চীন দেশের প্রথম দৃশ্যটা বাংলাদেশের সাধারণ দৃশ্য থেকে পৃথক করে নেওয়াটা হঠাৎ যেত না। উপকূল থেকে 5 মাইল দূরে রেলওয়ে স্টেশন। অতি প্রচণ্ড কড়া রৌদ্রে পদব্রজেই ওদের স্টেশনে আসতে হলো। এ দেশে ওদের জামাই আদরে কেউ রাখবে না। কঠিন সামরিক জীবন যে এখন থেকে শুরু হলো ওদের, এই ব্যাপারটা সুরেশ্বর ও বিমল হাড়ে হাড়ে বুঝলে। সেই ভীষণ রোদে বিশ্রী ধুলো ভরা রাস্তা বেয়ে হাঁটতে হাঁটতে, তার ওপর বেতারের কর্মচারীরা ওদের সঙ্গে ছিল। তার মুখেই শোনা গেল যে এসব অঞ্চল আদৌ নিরাপদ নয়। দেশের রাজনৈতিক অবস্থার গণ্ডগোলের সুযোগ নিয়ে চোর ডাকাত ও গুন্ডার দল যা খুশি শুরু করেছে। তারা দিন দুপুরও মানে না, স্বদেশী বিদেশিও মানে না। কারো ধন প্রাণ নিরাপদ নয় আজকাল। দেশ এখন এক প্রকার
অজারকে পরিণত হয়েছে। শীঘ্রই এর একটা প্রমাণ পাওয়া গেল পথের মধ্যেই। ওরা একদলে আছে মাত্র 4 জন। রোদ্রে সুরেশ্বরের জড়তেষ্টা পেয়েছিল। চীনা কর্মচারীটিকে ওরা ইংরেজিতে বললে, ক্যান ইউ প্লিজ গিভ মি সাম ওয়াটার? রাস্তা থেকে কিছু দূরে একটা ক্ষুদ্র গ্রাম বা বস্তি, খান কত খড়ের ঘর এক জায়গায় জড়ো করা মাত্র। সেই চীন কর্মচারীর পিছু পিছু ওরা বস্তির দিকে গেল। বিমলের মনে হলো একবার বৈদ্যবাটির গঙ্গার চরে এসে তরমুজ কিনতে গিয়েছিল। এ যেন ঠিক ওই বৈদ্যবাটির চড়ার চাষি কৈবর্তদের গাখানা। একখানা গরুর গাড়ি সামনেই ছিল। তফাতের মধ্যে চোখে পড়ল সেটার গড়ন সম্পূর্ণ অন্য ধরনের। গরুর গাড়ির অত মোটা চাকা বাংলাদেশে হয় না। ওদের আসতে দেখেই কিন্তু বস্তির মধ্যে একটা ভয় ও আতঙ্কের সৃষ্টি হলো। মেয়ে পুরুষ যে যার ঘর ছেড়ে ছুটে বেরোলো। এদিক ওদিক দৌড় দিল তারা। চীনা কর্মচারীরাও তৎপর কম নয়। সেও ছুটে গিয়ে ধাবমান একটি বয়স্ক লোকের পথ আগলে দাঁড়ালো। বয়স্ক লোকটি দুহাতে মুখ ঢেকে বাঁটিতে বসে পড়ে জড়সড় হয়ে আর্তনাদ করে উঠল। ব্যাপারটা কি? সুরেশ্বর ও বিমল অবাক হয়ে গিয়েছে। বয়স্ক লোকটির বিপন্ন কণ্ঠের আর্তনাদ বিমল সহ্য করতে পারল না। ও চেঁচিয়ে বললে, ওকে কিছু বলো না, মিস্টার চংপে। ততক্ষণ ওদের সঙ্গী চীনা ভাষায় কি যেন একটা বলল ওই বয়স্ক লোকটাকে। কথাটা এই রকম শোনালো আমাদের অনভ্যস্ত কানে। হিচিং কিচিং চিচিং। ভদ্রলোকটি মুখ থেকে হাত সরিয়ে দিয়ে ভয়ে ভয়ে চেয়ে বলল, ইচিং, ওমে সিচিং, কিচিন ফিচিন। সিচিং, আমলে টিচিং। সুরেশ্বর ও বিমল ওদের কথা শুনে হেসেই খুন। কথাবার্তাগুলো এই রকমই শোনাচ্ছিল। তারপর ওরা বয়স্ক লোকটির কাছে পায়ে পায়ে গেল। আহা, সে কি মূর্তিমান দরিদ্রের ছবি! ভারতবর্ষীয় লোকেরা তবু স্নান করে, গায়ে মাথায় তেল দেয়, এরা তাও করে না। গায়ে খড়ি উঠছে, মাথা রুক্ষ, শরীর অন্নাভাবে শীর্ণ ও জ্যোতিহীন। হতভাগ্য মহাচীন, হতভাগ্য ভারতবর্ষ। দুজনেই দরিদ্র, কেউই খেতে পায় না। গুরু শিষ্য দুজনের অবস্থাই এখন সমান। এই দরিদ্র হতভাগ্য বয়স্ক লোকটি সমগ্র চীন দেশের প্রতীক। বিমল এসেছে এক হতভাগ্য দেশ থেকে এই হতভাগ্য দেশকে সাহায্য করতে। সে তা যথাসাধ্য করবে, দরকার হলে বুকের রক্ত দিয়েও করবে। বয়স্ক লোকটি যখন বুঝতে পারল যে এরা চোর ডাকাত নয় বা বিদ্রোহী রেড আর্মির লোকও নয়, তখন সে উঠে ঘরে গিয়ে জল নিয়ে এসে সবাইকে খাওয়ালো। ধাতু পাত্র বা চীনামাটির পাত্র নেই সেই বাড়িতে। তারা এতটাই গরিব সাধারণ লোক, লাউয়ের খোলায় জল রেখেছে। চীনের বিশ্ববিখ্যাত মাটির বাসন, মিং রাজত্বের অপূর্ব প্রাচীন শিল্প, পুতুল, খেলনা, বুদ্ধ, দানব, এইসব এই গরিবদের জন্য নয়। রেল স্টেশনের প্ল্যাটফর্মে খুব ভিড়। একখানা সৈন্যবাহী ট্রেন সেনকিউ থেকে সাংহাই যাচ্ছে। প্রত্যেক স্টেশনে আবার নতুন ভর্তি করা সৈন্যদের ওই ট্রেনেই উঠিয়ে দেওয়া হচ্ছে। সুরেশ্বর বিমলের দৃষ্টি আকর্ষণ করল ট্রেনের ছাদের দিকে। সব কামরার ছাদে কাঁচা ডালপালা চাপানো, কোনোটাই আবার শুকনো খড় বিচুলি এইসব ছাওয়া। বিমল বললে, এরোপ্লেন পাছে বোমা ফেলে ট্রেনে, তাই ওরকম করেছে বলে মনে হয়। সাংহাই 450 মাইল দূরে। হঠর হঠর করে করে সারাদিন ট্রেন কৃষিক্ষেত্র, অনুচ্চ পাহাড়, গ্রাম আর বস্তি পার হয়ে চলেছে তো চলেইছে। ট্রেনের গতি মন্দ নয়। পুরনো আমলের ইঞ্জিন বদলে নতুন ইঞ্জিন কেনা হয়েছে। বেশ জোরেই যাচ্ছে ট্রেন।
ওদের কামরাতে সাধারণ সৈন্যদল নেই অবশ্য, মাত্র জন 8 লোক, সবাই অফিসার শ্রেণীর, কিন্তু কেউই ইংরেজি জানে না। মহা অসুবিধায় পড়ে গেল ওরা। কিছু দরকার হলে চাওয়া যায় না, নতুন কিছু দেখলে জিজ্ঞেসও করা যায় না যে সেটা কি। দুপুরের দিকে একটা ছোট্ট শহরে গাড়ি দাঁড়ালো এবং ওদের কামরাতে একজন সাদা সরু একগুচ্ছ লম্বা দাড়িওয়ালা বৃদ্ধ সৌম্যমূর্তি ভদ্রলোক উঠলেন। সঙ্গে তার 11 জন তরুণ যুবা। এদের সবারই বেশ সুন্দর চেহারা। বিমল বললে, গুড মর্নিং স্যার। বৃদ্ধের মুখ দেখে মনে হয় জগতে তার আপন পর বলে কেউ নেই। তিনি সবার উপর সন্তুষ্ট এবং সবাইকেই তিনি ভালোবেসেছেন। তিনি হাসি মুখে ইংরেজিতে বললেন, গুড মর্নিং। আপনারা কোথায় যাচ্ছেন? সাংহাই। আপনারা কি অনেক দূর যাবেন? আমরাও যাচ্ছি সাংহাই। আমি এখানকার কলেজের প্রফেসর। আমার নাম লি। আমি সেখানে যাচ্ছি যুদ্ধের সময়কার মনস্তত্ত্ব অধ্যয়ন করতে। এদেরও নিয়ে যাচ্ছি, এরা সবাই আমার ছাত্র। সদানন্দ বৃদ্ধ কথা শেষ করে গর্বিত দৃষ্টিতে তার 11টি তরুণ ছাত্রর দিকে তাকালো। বিমল ও সুরেশ্বরের বড় অদ্ভুত মনে হলো। এই ভয়ানক দিনে ইনি মনস্তত্ত্ব অধ্যয়ন করতে চলেছেন সাংহাইতে, এতগুলো বালকের জীবন বিপন্ন করে। একটু পরে বৃদ্ধের একটি ছাত্র একটি বেতের বাক্স থেকে কী সব খাবার বার করে সবাইকে খেতে দিল। বৃদ্ধ সুরেশ্বর ও বিমলকেও তাদের সঙ্গে খেতে আহ্বান করলেন। সুরেশ্বর নিম্ন স্বরে বললে, আর কি, খেয়ে নাও বিমল, ইঁদুর ভাজা কিংবা আরশোলার চচ্চড়ি বোধহয়। কিন্তু সেসব কিছু নয়, শরবতী লেবুর রস দেওয়া কুমড়োর বিচি ভাজা আর শশার আচার। বিমল বললে, প্রফেসর লি, আপনি সাংহাইতে কোথায় উঠবেন? আমাদের সঙ্গে থাকুন না, আমরা যেখানে থাকব। হঠাৎ এরোপ্লেনের একটা আওয়াজ কানে এলো। গাড়ি শুদ্ধ। সবাই সন্ত্রস্ত হয়ে জানলার কাছে গিয়ে আকাশের দিকে চোখ তুলে দেখবার চেষ্টা করলো যে কোন দিক থেকে আওয়াজটা আসছে। 6খানা এরোপ্লেন ষাঁড়বন্দি হয়ে উড়ে পূব থেকে পশ্চিম দিকে আসছে। ট্রেনখানার বেগ হঠাৎ বেড়ে গেল। সকলেই উদ্বিগ্ন হয়ে পড়েছে, পরস্পরের মুখের দিকে চাইছে। কিন্তু এরোপ্লেনের সারি ট্রেনের ঠিক ওপর দিয়েই উড়ে চলে গেল শান্তভাবেই। প্রফেসর লি দিব্যি নির্বিকারভাবেই বসেছিলেন। তিনি বললেন, আমাদের গভর্নমেন্টের এরোপ্লেন ওটা। একটা স্টেশনে প্ল্যাটফর্ম থেকে নারী কণ্ঠের কান্না শুনে বিমল ও সুরেশ্বর মুখ বাড়িয়ে দেখল। কতগুলি সৈন্য একটি দরিদ্র স্ত্রীলোকের চারিধার ঘিরে হাসছে। স্ত্রীলোকটির সামনে একটা শূন্য ফলের ঝুড়ি। এদিকে সৈন্যদের প্রত্যেকের হাতে একটা করে খরমুজ। বিমল বললে, প্রফেসর লি, আমরা তো নতুন এদেশে এসেছি, কিছু বুঝিনি এদেশের ভাষা। বোধহয় ওই খরমুজওয়ালির সব ফল এরা কেড়ে নিয়ে দাম দিচ্ছে না। আপনি একবার দেখুন না। বৃদ্ধ তার 11টি ছাত্র নিয়ে প্ল্যাটফর্মে গিয়ে বাধা দিলেন সৈন্যদের। চীনা ভাষায় তুবড়ি ছুটল উভয় পক্ষেরই। বৃদ্ধের ছাত্রগণ তৈরি হয়ে দাঁড়িয়ে আছে, দরকার হলেই মারামারি করবে তারা। মারামারি একটা ঘটতো হয়তো, কিন্তু সেই সময় জনৈক চীনা সামরিক অফিসার গোলমাল দেখে সেখানে উপস্থিত হতেই সৈন্যরা খরমুজ রেখে যে যার কামরায় উঠে বসল। খরমুজওয়ালি গোটাকতক ফল লি ও তার ছাত্রদের খেতে দিল। বৃদ্ধ তার দাম দিয়ে দিলেন। খরমুজওয়ালির প্রতিবাদ তিনি শুনলেন না। সন্ধ্যার সময় ট্রেন ফুচুতে পৌঁছল। ফুচু থেকেও
অনেকগুলি সৈন্য উঠল। ট্রেন কিন্তু ছাড়তে চায় না। খবর পাওয়া গেল সামনের রেলপথে কি একটা গোলমালের দরুন ট্রেনটা এখন ছাড়বার আদেশ পায়নি। এই দেশে সময়ের কোনো মূল্য নেই। 4-5 ঘন্টা ওদের ট্রেনখানা প্ল্যাটফর্মের ধারেই দাঁড়িয়ে রইল। সৈন্যদল নেমে যে যার খুশি মতন স্টেশনে পায়চারি করছে। তারের বেড়া ডিঙিয়ে ওপাশের বাজারের মধ্যে ঢুকে হল্লা করছে, খাচ্ছে দাচ্ছে আর ঘুরে বেড়াচ্ছে। একটা ছোট ছেলে তারের একরকম যন্ত্র বাজিয়ে গাড়িতে ভিক্ষা করে বেড়াচ্ছিল। প্রফেসর লি তাকে ডেকে কি যেন জিজ্ঞেস করলেন। তাকে কিছু খাবারও দিলেন তিনি। তারই মুখে বিমল ও সুরেশ্বর শুনলে ছেলেটি অনাথ, স্থানীয় আমেরিকান মিশনে প্রতিপালিত হয়েছিল, কিন্তু এখন আর সেখানে থাকে না। সন্ধ্যার আগে ট্রেনটা ছাড়ল। সারা রাতের মধ্যে যে কত স্টেশন পার হলো, কত স্টেশনে বিনা কারণে কতক্ষণ দাঁড়িয়ে রইল, তার লেখাজোখা নেই। এই রকম ধরনের রেল ভ্রমণ বিমল ও সুরেশ্বর কখনোই করেনি। ভোরের দিকে ট্রেনখানা একটা জায়গায় হঠাৎ দাঁড়িয়ে পড়ল। বিমল ঘুমোচ্ছিল। ঝাঁকুনি খেয়ে ট্রেনটা দাঁড়াতেই ওর ঘুমটা ভেঙে গেল। জানলার দিকে মুখ বাড়িয়ে বিমল দেখল দুধারের মাঠে ঘন কুয়াশা রয়েছে। 2 হাত দূরের জিনিসও দেখা যায় না। সামনের দিকে লাইনের ওপর আরও একটা ট্রেন যেন দাঁড়িয়ে, কুয়াশায় তার পেছনের গাড়ির লাল আলো ক্ষীণভাবে চলছে। প্রফেসর লি ইতিমধ্যে উঠেছেন। তিনি বললেন, ব্যাপারটা কি? বিমল বললে, সামনে দুখানা ট্রেন দাঁড়িয়ে, এই তো দেখছি। ঘোর কুয়াশা, বিশেষ কিছু দেখা যায় না। সেখানে আরও একখানা সৈন্যবাহিনী ট্রেন দাঁড়িয়ে, কিন্তু বর্তমানে সেটাকে ট্রেন বলে চিনে নেওয়ার কোনো বালাই নেই। ছাদ উড়ে গিয়েছে। মোটা মোটা লোহার দণ্ড বেঁকে দুমড়ে লাইনের পাশের খাদে ছিটকে পড়েছে। জানলা দরজার চিহ্ন বড় একটা নেই, কেবল ইঞ্জিনটারই কিছু হয়নি। শোনা গেল ট্রেনখানার ওপর বোমা পড়েছে এই কিছুক্ষণ আগে, কিন্তু সুখের বিষয় গাড়িখানা একদম খালি যাচ্ছিল। এটা কোনো টাইম টেবিলভুক্ত যাত্রী বা সৈন্যবাহিনী ট্রেন নয়। খালি ট্রেনখানা ফুচু থেকে সাংহাই যাচ্ছিল। ডাউন লাইনের বড় গাড়ির সঙ্গে জুড়ে দেওয়া হবে এর কামরাগুলো, এই উদ্দেশ্যে এটা যাচ্ছিল। গার্ড ও ড্রাইভার বেঁচে গিয়েছে, প্রাণহানি হয়নি। লাইন পরিষ্কার করতে বেলা 11টা বেজে গেল। মাত্র 15 মাইল দূরে সাংহাই, সেখানে পৌঁছতে বেজে গেল 1টা। সাংহাই নেমে বিমল ও সুরেশ্বর বুঝলে যে এটা অতি বৃহৎ শহর। সাংহাইয়ের রাস্তাঘাট খুব চওড়া ও আধুনিক ধরনের তৈরি। বড় বড় বাড়ি, দোকান, হোটেল, অফিস, স্কুল, কলেজ, চীনা ও ইংরেজি ভাষায় নানা রকম সাইনবোর্ড চারিদিকে। মোটরের ও রিক্সা গাড়ির ভিড়, রাস্তাঘাটে লোকে লোকারণ্য। চায়ের দোকান, চীনে ভাতের দোকানে ছোট বড় ইঁদুর ঝোলানো রয়েছে। ফলওয়ালি রাস্তার ধারে বসে ফল বিক্রি করছে। এত বড় শহরের লোকজন ও ব্যবসা বাণিজ্য দেখলে কেউ বলতে পারবে না যে এই সাংহাই শহরের ওপর বর্তমানে জাপানি সৈন্যবাহিনী আক্রমণ করতে আসছে পিকিং থেকে। কিছুই যেন বদলায়নি। মনে হয় প্রতিদিনের জীবনযাত্রা সহজ ও উদ্বেগশূন্যভাবেই যেন চলছে প্রতিনিয়ত। এখানে প্রফেসর লি ওদের কাছ থেকে বিদায় নিলেন। খুব বড় ধূসর রঙের সামরিক লরিতে চড়ে ওরা একটা বড় লম্বা মতো বাড়ির সামনে নীত হলো। বাড়িটা সামরিক বিভাগের একটা বড় দপ্তরখানা। এটা ওদের বুঝতে দেরি হলো না। ইউনিফর্ম পরা সৈন্যদল ও অফিসাররা এখানে ঘুরছে। প্রতি কামরায় চীনা ভাষায় সাইনবোর্ড আঁটা। অফিসারের দল ঢুকছে আর বেরোচ্ছে।
সকলের মুখেই ব্যস্ততার ভাব, উদ্বেগের চিহ্ন। 2-3 জায়গায় ওদের নাম লেখা হলো। ওদেরকে সঙ্গে করে নিয়ে এসেছে যে চীনা অফিসার, সে প্রত্যেক জায়গায় একটা লম্বা হলদে চীনা ভাষায় লিখিত কাগজ খুলে ধরছিল টেবিলের ওপর। তবুও আইন কানুন যেন শেষ হচ্ছিল না। অবশেষে একটা কামরার সামনে ওদের দাঁড় করালে। কামরার মধ্যে নিশ্চয়ই কোনো বড় কর্মচারীর আড্ডা, কারণ কামরার সামনে দর্শন প্রার্থী সামরিক অফিসাররা ও অন্যান্য লোকের ভিড় লেগেই রয়েছে। ভিড় ঠেলে একটু কাছে গিয়ে বিমল পড়লে দরজার গায়ে পিতলের ফলকে ইংরেজিতে লেখা আছে, জেনারেল চু সিনটে, অফিসার কমান্ডিং 19th রুট আর্মি। ওদেরকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। জেনারেল সাহেবের কামরায় শীঘ্রই ডাক পড়ল ওদের। বড় টেবিলের ওপাশে এক সুশ্রী সামরিক ইউনিফর্ম পরিহিত যুবা বসে। ইনি জেনারেল চু টে। পূর্বে বিদ্রোহী কমিউনিস্ট সৈন্যদলের নেতা ছিলেন, বর্তমানে জেনারেল চিয়াং বৈশাখের বিশিষ্ট সহকর্মী। হাসি মুখে জেনারেল চু টে মার্জিত ইংরেজিতে বললেন, গুড মর্নিং, আপনাদের কোনো কষ্ট হয়নি তো বোধে? এরাও হাসি মুখে সৌজন্যসূচক কথা বললে। জেনারেল চু টে বললেন, আমি ভারতবর্ষীয় লোকেদের না বড় ভালোবাসি। আপনারা কিন্তু আমাদের পর নন। বিমল বললে, আমরাও তাই ভাবি। মহাত্মা গান্ধী কেমন আছেন? ওই একজন মস্ত লোক আপনাদের দেশের। জেনারেল চু টের মুখে মহাত্মা গান্ধীর নাম শুনে বিমল ও সুরেশ্বর দুজনেই আশ্চর্য হয়ে গেল। তবে মহাত্মা গান্ধী তো আর ওদের পাশের বাড়ির প্রতিবেশী ছিলেন না, সুতরাং তার দৈনন্দিন স্বাস্থ্য সম্বন্ধে ওদের কোনো জ্ঞান নেই। তার ওপর ওরা আজ 2 মাস দেশ ছাড়া। ভালোই আছেন, ধন্যবাদ। মিস্টার জওহরলাল নেহেরু ভালো আছেন? আমি তাকে শিগগিরই একটা চিঠি লিখছি, আমাদের দেশের জন্য ভারতের সাহায্য, কংগ্রেসের সাহায্য চেয়ে। বিমল ও সুরেশ্বরের বুক গর্বে ফুলে উঠল। একজন স্বাধীন দেশের বীর সেনানায়কের মুখে তাদের দরিদ্র ভারতের নেতাদের কথা শুনে চীন দেশ ভারতের কাছে সাহায্য প্রার্থী, এ কথা শুনে ওরা যেন নতুন মানুষ হয়ে গেছে। জেনারেল চু টে বললেন, আমার এক সময় অত্যন্ত ইচ্ছে ছিল আমি ভারতে বেড়াতে যাব, নানা কারণে সেটা হয়ে ওঠেনি। ভারতে ভালো বৈমানিক তৈরি হচ্ছে তো? এরোপ্লেন চালাবার কোনো ভালো স্কুল কি ওখানে স্থাপিত হয়েছে? বিমলেরা এ খবর রাখে না। দমদমে একটা যেন ওই ধরনের কি আছে, তবে তার বিশেষ কোনো বিবরণ ওরা জানে না। জেনারেল চু টে বললেন, আপনাদেরকে অনেক ধন্যবাদ। এ দেশকে আপনারা সাহায্য করতে এসেছেন। আপনাদের ঋণ কখনো চীন শোধ দিতে পারবে না। আপনারা পথ দেখিয়েছেন, আপনাদের প্রদর্শিত পথে 2 দেশের মিলন আরও সহজ হোক, এই কামনাই করি। এখন কি আমাদের সাংহাইতেই থাকতে হবে? বেশি দিন নয়, কিছুদিন। বৈদেশিক মেডিকেল ইউনিটের আমেরিকান ডাক্তার ব্লুমফিল্ডের অধীনে। এখন আপনাদের থাকতে হবে মার্কিন কনসেশনে, সাধারণ শহরে নয়। আন্তর্জাতিক আইন অনুসারে চীন গভর্নমেন্ট আপনাদের জীবনের জন্য দায়ী। সাধারণ শহরে বোমা পড়বে, হাতাহাতি হবে, যুদ্ধ হবে, এখানে কারো জীবন নিরাপদ নয় মিস্টার। আন্তর্জাতিক কনসেশনে আমরা হাসপাতাল খুলেছি, সেখানেই আপনারা কাজ করবেন। ইয়োর এক্সেলেন্সি, একটা কথা জিজ্ঞেস করব, যদি বেয়াদপি না হয়? বলুন। সাংহাই কি জাপানিরা আক্রমণ করবে বলে আপনি ভাবেন? জেনারেল চু টে বললেন, এ তো আন্দাজের কথা নয়। সাংহাইয়ের দিকেই তো ওরা পিকিং থেকে আসছে। স্যানসি হচ্ছে লুকহাও রেলের শেষ প্রান্ত। সেখানে আমরা সৈন্য জড়ো করছি বাধা দিতে, যাতে উত্তর পশ্চিম চীনে ওরা আর না এগোতে পারে। তবে সাংহাইতেই কিন্তু একটা বড় যুদ্ধ হবে অল্প দিনের মধ্যেই। মেডিকেল ইউনিটের আরও সেই জন্য এখন সাংহাইতেই দরকার। সুরেশ্বর ও বিমল অভিবাদন দিয়ে বিদায় নিল। সৈন্য বিভাগের দপ্তরখানা থেকে বার হয়ে ওরা মোটরে চড়ে
আন্তর্জাতিক কনসেশনে পৌঁছল। বিমল ও সুরেশ্বর লক্ষ্য করলে ব্রিটিশ প্রজা হলেও ওদেরকে ব্রিটিশ কনসেশনে না নিয়ে গিয়ে ফরাসি কনসেশনে নিয়ে যাওয়া হলো। ওদের সঙ্গে 2 জন চীনা সামরিক কর্মচারী। আবশ্যকীয় কাগজপত্র তারাই দেখালো বা সই করল। প্রকাণ্ড ব্যাপার, কড়া সামরিক আইন কানুন। হুকুম না নিয়ে কনসেশনের সীমার বাইরে যাবার নিয়ম নেই। শুধু তাই নয়, ঢোকবারও নিয়ম নেই। ফরাসিরা রাইফেল হাতে সর্বদা পাহারা দিচ্ছে। ফরাসির জাতীয় পতাকা উড়ছে ব্যারাকের পতাকা মন্দিরে। ওদের যাবার 2 দিন পরে একদল আমেরিকান যুবক কনসেশনে এসে পৌঁছল। এরা বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। এসেছে চীন গভর্নমেন্টকে সাহায্য করতে, নিজেদের সুখ সুবিধা বিসর্জন দিয়ে নিজের প্রাণ পর্যন্ত বিপন্ন করে। এদের মধ্যে 3টি তরুণী ছাত্রীও ছিল। এরা এলো এই সেই দিন সন্ধেবেলা। এদের কনসেশনে ঢোকানো নিয়ে চীনা গভর্নমেন্টকে যথেষ্ট বেগ পেতে হয়েছিল। একটি মেয়ের নাম অ্যালিস ই উইটবোর্ন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। বিমলের সঙ্গে সে যেচে আলাপ করলে যেমনই সুশ্রী তেমনই অদ্ভুত ধরনের প্রাণবন্ত সজীব মেয়ে। 20-21 বয়স হবে, চোখে মুখে বুদ্ধির দীপ্তি। বিমল তাকে বললে, মিস হুইটবার্ন, তুমি কি ডাক্তারির ছাত্র ছিলে? মেয়েটি বললে, না, আমি নার্স হব, আন্তর্জাতিক রেড ক্রসে কিংবা চীনা সামরিক বিভাগের হাসপাতালে। তোমার বাপ মা আছেন? আছেন তো। আমার বাবা ঘোড়ার শিক্ষক, খুব নাম করা লোক আমাদের কাউন্টিতে। তারা তোমাকে ছেড়ে দিলেন? তাদের বুঝিয়ে বললাম, জগতের এক হতভাগ্য জাতি যখন এত দুর্দশা ভোগ করছে, তখন পড়াশোনা বা বিলাসিতা কি ভালো লাগে? তুমি বলো না মিস্টার বোস, পারা যায় থাকতে? বিমল মুগ্ধ হয়ে গেল বিদেশিনী বালিকার হৃদয়ের উদারতার পরিচয় পেয়ে। স্বাধীন দেশের মেয়ে বটে, সংস্কারের পুটুলি নয়। মেয়েটি বললে, আমাকে অ্যালিস বলে ডেকো, একসঙ্গে কাজ করব। অত আড়ষ্ট ভদ্রতার দরকার নেই। আমার একখানা ফটো দেব তোমায়, চলো তুলি আনি দোকান থেকে। কনসেশনের মধ্যে প্রায়ই সব আমেরিকান দোকান। মেয়েটি বললে, চলো সাংহাই শহরের মধ্যে একটু বেরিয়ে আসি, কোনো চীনা দোকানে ফটো তুলব, ওরাও 2 পয়সা পাবে। অনুমতি নিয়ে আসতে প্রায় আধ ঘন্টা কেটে গেল। তারপর বিমল আর অ্যালিস কনসেশনের বড় ফটক দিয়ে সাংহাই যাবার রাস্তার ওপর উঠে একখানা রিক্সা ভাড়া করলে। কনসেশনের রাস্তাঘাটের নাম ইংরেজিতে বা ফরাসি ভাষায়। সাংহাই শহরে সব চীনা ভাষা, কিছুই বোঝা যায় না। ঢলঢলে নিজের ওপর স্ট্র হ্যাট পরে চীনা রিক্সাওয়ালা রিক্সা টানছে, কিন্তু এ অংশেও বহু বিদেশি লোক ও বিদেশি দোকানের সারি। সাংহাইয়ের আসল চীনাপল্লী কিন্তু আলাদা। রাস্তা সেখানে আরও সরু সরু। এ কথা বিমল ইতিমধ্যে চীনা অফিসারদের মুখে সবই শুনেছিল। অ্যালিস বললে, চলো চীনাপাড়া দেখে আসি মিস্টার বোস। রিক্সাওয়ালাকে চীনাপাড়ার কথা বলতেই সে বারণ করলে। বললে, নো মিস্টার, আই ক্যান গো দেয়ার। সেসব জায়গা ভালো নয়, বিপদে পড়তে পারো। তোমাদের সেখানে নিয়ে গেলে পুলিশ আমাকে ধরবে। অ্যালিস ভয় পাওয়ার মেয়ে নয়। সে বলল, চলো মিস্টার বোস, আমরা হেঁটেই যাব। ওকে বিপদে ফেলতে চাই না, ওর ভাড়া মিটিয়ে দিই। বিমল রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিল। অ্যালিসকে দিতে দেয়নি সে, কিন্তু রাস্তা দুজনে কেউই জানে না। বিমল বললে, একখানা ট্যাক্সি নেই অ্যালিস, সে অনেক দূর, রাস্তা না জানলে ঘুরে হয়রান হব। হঠাৎ অ্যালিস ওপর দিকে চেয়ে বললে, ও ও কি মিস্টার বোস, এরোপ্লেনের শব্দ শুনছো? অনেকগুলো এরোপ্লেন একসঙ্গে আসছে যেন। বিমলও শুনতে পেয়েছে। সে বলল, গভর্নমেন্টের এরোপ্লেন।
কিন্তু চোখের নিমেষে একটা কাণ্ডের সূত্রপাত হলো, যা বিমলের অভিজ্ঞতার বাইরে। সামনে একটা প্রকাণ্ড বাড়ির ওপর বিকট একটা আওয়াজ হলো, বাজ পড়ার আওয়াজের মতো। সঙ্গে সঙ্গে এদিক সেদিক সামনে পেছনে পরপর সেই রকম ভীষণ আওয়াজ। ইট চুন টালি চারিদিকে ছুটতে লাগলো। বিরাট শব্দ করে সামনের সেই বাড়িটার 3 তলার ছাদ ধসে পড়ল ফুটপাতের ওপর। বাড়ির ধসা চুন সুরকির ধুলোয় ও কিসের যেন একটা শ্বাসরোধকারী ধোঁয়ায় বিমল ও অ্যালিসকে ঘিরে ফেলল। সঙ্গে সঙ্গে উঠল মানুষের গলার আর্তচিৎকার, গোলমাল, গোঙানি, কাতর কাকুতি, অনুনয়ের শব্দ, দৌড়দার শব্দে ছুটে চলার পায়ের শব্দ, কান্নার শব্দ। সে এক ভয়ানক কাণ্ড। বিমল প্রথমটা বুঝতে না পেরে সেই ঘন ধূম আর ধুলোর মধ্যে হতবম্বের মতন খানিক দাঁড়িয়ে রইল। ব্যাপারটা কি? তারপরেই বিদ্যুৎ চমকের মতন তার মনে হলো যে এটা জাপানি এরোপ্লেনের বিস্ফোরণ। অ্যালিস কোথায়? এক হাতের দূরের মানুষকেও চোখে পড়ে না সেই ধুলো ধোয়া আর গোলমালের মধ্যে। ওর কানে গেল অ্যালিসের উচ্চ ও সশঙ্ক কণ্ঠস্বর, এসো, আমার হাত ধরো, বোমা পড়ছে, চলো দৌড়া, চলো। অন্ধকারের মধ্যে বিমল অ্যালিসের হাত শক্ত মুঠোয় ধরে বলল, কোথাও নড়ো না অ্যালিস, নড়লেই মরবে, দাঁড়াও এখানে। কিন্তু তখন ছোটবার বা পালাবার কোনো পথও নেই। পরবর্তী 5 মিনিট কালের হিসেব সে দিতে পারবে না। সে নিজেও জানে না। বাঁশঝাড়ে আগুন লাগলে যেমন ঘাটওয়ালার বাঁশ ফটফট করে একটার পর একটা ফাটতে থাকে, তেমনই চারিদিকে দুমদাম শুধু বোমা ফাটার বিকট আওয়াজ। পায়ের তলার মাটি যেন দুলছে, টলছে ভূমিকম্পের মতন। ধোঁয়া, বাড়ি ধসে পড়ার হুড়মুড় শব্দ, আর্তনাদ। তারপর সব চুপচাপ। বোমার আওয়াজ থেমে গেল। বিমল চেয়ে দেখল এরোপ্লেনগুলো মাথার ওপর চক্রাকারে দুবার ঘুরে যেদিক দিয়ে এসেছিল সেদিকেই আবার চলে গেল, বেশ যেন নিরুপদ্রব, শান্তভাবেই। ধোঁয়ায় 2-3 মিনিট কিছু দেখা গেল না, যদিও গোলমাল, চিৎকার, লোক জড়ো হবার আওয়াজ সবই পাওয়া যাচ্ছে। পুলিশের তীব্র হুইসেল বেজে উঠল, 1 বার, 2 বার, 3 বার। ক্রমে ধীরে ধীরে ধুলো আর ধোঁয়ার আবরণ কেটে যেতেই অ্যালিস বলল, চলো চলো, ওদিকে এগিয়ে গিয়ে দেখি মিস্টার বোস। সামনে একটা জায়গায় ফুটপাতের ওপর বেজায় লোক জড়ো হয়েছে। একটা বাড়ি ভেঙে পড়েছে। অতি বীভৎস দৃশ্য ফুটপাতের ওপর। অনেকগুলি ছোট ছোট ছেলেমেয়ের ছিন্ন ভিন্ন দেহ যেন ছিটকে ছড়িয়ে পড়েছে সেদিকে। বাড়িটা বোধহয় একটা চীনা স্কুল ছিল। বেলা 11টা। ছেলেমেয়েরা বোধহয় স্কুলে যাচ্ছিল। কিছু ছাত্রও ছিল স্কুল বাড়ির মধ্যে। বাড়িখানা একেবারে হুমড়ি খেয়ে ভেঙে পড়েছে। রক্ত ভেসে যাচ্ছে ফুটপাত ও রাস্তার খানিকটা দূর পর্যন্ত। হর্ন বাজিয়ে 2খানা রেড ক্রস অ্যাম্বুলেন্স এলো। একটা ছোট ছেলে এখনো নড়ছে। অ্যালিস ছুটে তার পাশে গিয়ে বসল। বিমল সেদিকে এক চমক দেখেই বলল, কোনো আশা নেই মিস হুইটবার্ন, ও এখনই যাবে। বিমলের গা তখনও কাঁপছে। জীবনে এরকম দৃশ্য কখনো দেখবার কল্পনাও করেনি সে। এটা কি যুদ্ধ নাকি শিশুপাল বধ? ধ্বংসস্তূপের মধ্যে আহত কেউ ছিল না, সবাই মৃত। সব যখন শেষ হয়ে গেল তখন বিমল বললে, অ্যালিস এখন কি করবে? আর কি চীনে পল্লীতে যাবে এখন? অ্যালিস বলল, যেতাম, কিন্তু এই যে বোমা ফেলা হয়ে গেল, এই শোরগোল অনেক দূর পর্যন্ত গড়িয়েছে তো। কনসেশনের সবাই আমাদের জন্য চিন্তিত হয়ে পড়বে।
সুতরাং সুতরাং চলো এবার ফেরা যাক। কিছু দূর যেতেই দেখল হাসপাতালের অ্যাম্বুলেন্স ছোটাছুটি করছে। চীন গভর্নমেন্টের এয়ারক্রাফট কামানগুলো চারিদিকে ছোড়া হচ্ছে, কিন্তু তখন জাপানি বিমান আর কোথায়? আকাশের কোনো দিকেই তার আর কোনো পাত্তা নেই। ওরা কনসেশনে ফিরে এলো। সুরেশ্বরের কাছে বিমল খুব বকুনিও খেল তাকে ফেলে যাবার জন্য। অ্যালিস বললে, ওকে বকছো কেন? আমি ভেবেছি আজ বিকেলে আবার চীনাপাড়ায় যাওয়ার চেষ্টা করব। তুমি চলো না সুরেশ্বর। এবার ওদের সঙ্গে আরও একটি মেয়ে যাবে সে বলল। অ্যালিসের সঙ্গেই পড়তো, তার নাম মিনি ব্যারিংটন। বিকেলে ওরা ট্যাক্সি আনলো। ওদের ট্যাক্সি কনসেশনের গেট পর্যন্ত এসেছে। এমন সময় একজন তরুণ চীনা সামরিক কর্মচারী ওদের ট্যাক্সিখানাকে থামালো। বলল, আপনারা কোথায় যাবেন? এই একটু শহরে বেড়াতে। যাবেন না, আমরা গুপ্ত খবর পেয়েছি জাপানি যুদ্ধ জাহাজ বন্দরের বাইরে সমুদ্র থেকে লম্বা পাল্লার কামানে গোলাবর্ষণ শুরু করবে আজ সন্ধ্যার সময়। সেই সঙ্গে জাপানি উড়োজাহাজও যোগ দেবে বোমা ফেলতে। ধন্যবাদ, আমরা একটু ঘুরে আসি, এক্ষুনি চলে আসব। এই কথাটা বলল অ্যালিস। কাজেই বিমল বা সুরেশ্বর কিছুই বলতে পারল না। শহরের মধ্যে এসে দেখল পুলিশ সকলের হাতে চীনা ভাষায় মুদ্রিত এক এক টুকরো কাগজ বিলি করছে। চীনা ছাত্রদের একটা লম্বা দল পতাকা উড়িয়ে মুখে কি যেন বলতে বলতে শোভাযাত্রা করে চলেছে। সাংহাই অতি প্রকাণ্ড শহর। এত বড় শহর বিমল কখনো দেখেনি, সুরেশ্বরও নয়। কলকাতা এর কাছে অতি ক্ষুদ্র। চীনা পল্লীর নাম চা পেই। সেই জায়গাটায় রাস্তাঘাট কিন্তু অপরিসর নয়, তবে বড় ঘিঞ্জি বসতি। প্রত্যেক মোড়ে খাবারের দোকান, ছোট বড় ইঁদুর ভাজা ঝুলছে। বাঁকে করে ফেরিওয়ালারা ভাত তরকারি এইসব বিক্রি করছে। বিমলের ভারী ভালো লাগলো এই চীনা পাড়ার জীবন স্রোত। এক জায়গায় একটা বুড়ি বসে ভিক্ষে করছে। টাকা পয়সার বদলে এসে পেয়েছে ভাত তরকারি। ওর মুখে এখন একটি উদার ভালোবাসার ভাব, চোখে সন্তোষ ও তৃপ্তির দৃষ্টি। বোধহয় আশাতীত ভাত তরকারি পেয়েছে বলে সে এত খুশি হয়ে উঠেছে মনে মনে। হঠাৎ আকাশে কি যেন একটা অদ্ভুত ধরনের শব্দ শুনে ওরা মুখ তুলে চাইল। একটা চাপা শো শো শব্দ। মিনি সর্বপ্রথম বলে উঠলে, এ সেলের শব্দ। সর্বনাশ, এলিস চল আমরা ফিরি। জাপানি যুদ্ধ জাহাজের কামান থেকে সেল ছুটছে। দুম দুম করে দূরে অস্পষ্ট কামানের আওয়াজ শোনা গেল। কাছেই কোথাও একটা ভীষণ বিস্ফোরণের আওয়াজ হলো সঙ্গে সঙ্গে। লোকজন চারিধারে ছুটতে লাগলো। ওরাও ছুটলো তাদের পিছু পিছু। বসতি যেখানে খুব ঘিঞ্জি, সেখানে একটা বাড়িতে গোলা পড়েছে। বাড়িটার সামনের অংশ হুমড়ি খেয়ে পড়েছে। ইট চুন টালিতে সামনের রাস্তাটা প্রায় বন্ধ। কে মরেছে না মরেছে বোঝা যাচ্ছে না। সেখানে লোকজনের বেজায় ভিড়। আবারও সেই একই রকম শো শো শব্দ। কাছেই আরও একটা জায়গায় গোলা পড়ল।
সঙ্গে সঙ্গে আকাশে ষাঁড়বন্দি একদল এরোপ্লেন দেখা গেল। তারা অনেক উঁচু দিয়ে উঠছে, পাছে চীনা বিমানধ্বংসী কামানের গোলা খেতে হয় সেই ভয়ে। অ্যালিস বললে, ওরা ওরা পাল্লা ঠিক করে দিচ্ছে যুদ্ধজাহাজে গোলন্দাজদের। চলো চলো এখান থেকে, এখানে আর থাকা নয়। এই চিনেপাড়াটা ওদের সবার লক্ষ্য। কিন্তু ওদের যাওয়া আর হলো না। অ্যালিসের কথা শেষ হতে না হতেই যেন একটা ভীষণ ভূমিকম্প। পায়ের তলার মাটি দুলে উঠল এবং একসঙ্গে 2-3টে শেলের বিস্ফোরণের বিকট আওয়াজ ও সেই সঙ্গে প্রচুর ধোঁয়া ও বিশ্রী শ্বাসরোধকারী কার্ডাইটের উগ্র গন্ধ পাওয়া গেল। তুমুল হইচই, আর্তনাদ, কলরব, পুলিশের হুইসেলের মাঝে অ্যালিসের হাত ধরে বিমল এবং মিনির হাত ধরে সুরেশ্বর। কিন্তু পালাবার পথ কোথায়? কোনো দিকেই যাওয়ার কোনো উপায় নেই। ওদের ট্যাক্সিখানা দাঁড়িয়ে আছে বটে, কিন্তু ট্যাক্সিওয়ালার সন্ধান নেই। সে বোধহয় পালিয়েছে। চাপ এই পল্লীর ওপর কেন বিশেষ করে লক্ষ্য জাপানি তোপের, এ কথা বোঝা গেল না। কারণ এখানে চীনা গৃহস্থদের বাড়িঘর মাত্র, কোনো সামরিক ঘাঁটি তো নেই এখানে। দেখতে দেখতে বাড়িঘর ভেঙে গুঁড়ো হয়ে পড়ে সামনের পেছনের রাস্তা বন্ধ হয়ে গেছে। লোকজন আগে যা কিছু মারা পড়েছিল এখন সবাই পালিয়েছে। কেবল যারা ভাঙা বাড়ির মধ্যে আটকে পড়েছে তাদেরই আর্তনাদ শোনা যাচ্ছে। একটা ভগ্নস্তূপের মধ্যে যেন একটা ছোট ছেলের কান্নার শব্দ পাওয়া গেল। অ্যালিস বললে, দাঁড়াও বিমল, এখানে দাঁড়াও সবাই। গোলাবর্ষণ তখনও চলছে, কিন্তু সেটা চীনাপল্লীর অন্য অঞ্চলে। এদিকে এখন শুধুই গোঙানি, চিৎকার, হইচই, কলরব আর কাতরতা। অ্যালিস আগে গিয়ে চড়ল ধ্বংসস্তূপের ওপরে। পেছনে মিনি ও সুরেশ্বর। বিমল নিচে দাঁড়িয়ে রইল। একটা কড়িকাঠ সরিয়ে ওরা তিনজনে একটা দরজা পেল। তারপরেই একটা ছোট ঘর। অ্যালিস অতি কষ্টে ঘরে ঢুকল। সুরেশ্বর ওকে সাহায্য করলে। একটা 9-10 মাসের শিশু সেই ঘরের মেঝেতে অক্ষত অবস্থায় শুয়ে শুয়ে কাঁদছে। অ্যালিস তাকে সন্তর্পণে মেঝে থেকে তুলে সুরেশ্বরের হাতে দিলে। সন্ধে হয়ে গিয়েছে। ঘরটায় বেজায় অন্ধকার। তিনজনে ঘরের মধ্যে থেকে ইট কাঠের স্তূপাকারের উপরে উঠে শুনল বিমল উত্তেজিত কণ্ঠে তাদের ডাকছে, আহ, কোথায় গেলে তোমরা? আরে চট করে নেমে এসো, বড় বিপদ। চারিদিকের গোলা ফাটবার আওয়াজ ও ছুটন্ত শেলের শোষর রব খুব খুব বেড়ে গেছে। একটা একটা করে শেল মাঝে মাঝে আকাশেই সশব্দে ফেটে তারাবাজির মতন আকাশেই খানিকটা আলো করে ছড়িয়ে পড়ছে। অ্যালিস বলল, কি হয়েছে? বিমল তার উত্তরে বলল, জাপানি সৈন্যদল যুদ্ধজাহাজ থেকে নেমেছে শহরে। তারা শহর আক্রমণ করছে শুনছি। এই দিকেই আসছে। তাদের হাতে পড়া আদৌ আনন্দদায়ক ব্যাপার হবে না। তোমার হাতে ও কি? মিনি বললে, একটা ছোট ছেলে, একে কোথায় রাখি বলো তো? সুরেশ্বর একজন ব্যস্ত উত্তেজিত পুলিশম্যানকে জিজ্ঞেস করে জানল যে সমুদ্রের ধারে জাপানি সৈন্যদলের সঙ্গে চীনাদের হাতাহাতি যুদ্ধ লেগেছে। জাপানিরা নগরে প্রবেশ করবার চেষ্টা করছে। অ্যালিস বলল, আমরা এখন ছোট্ট ছেলেটাকে কোথায় রাখি বলো তো? কনসেশনে হাসপাতালে নিয়ে যাওয়া মনে হয় উচিত হবে না। ওর বাপ মা এই অঞ্চলের অধিবাসী। ছেলের সন্ধান পাবে না কনসেশনে নিয়ে গেলে। পুলিশম্যানদের জিম্মা করে দাও না। অ্যালিস ও মিনি তাতে রাজি হলো না। এইসব চীনা পুলিশম্যান দায়িত্ব জ্ঞানহীন। ওদের হাতে ছোট ছেলেকে ছেড়ে দেবার কোনো মানে হয় না। সমস্ত গলিটা বিরাট একটা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। লোকজন অন্ধকারে তার মধ্যেই
কী সব যেন খুঁজে খুঁজে বেড়াচ্ছে। এমন সময় পাশে একটা স্তূপ থেকে 2-3টে হ্যারিকেন লণ্ঠন ও টর্চ জ্বালিয়ে একদল ছোকরা একটি মৃতদেহের ঠ্যাং ধরে বার করবার চেষ্টা করছে। বিমল উত্তেজিত স্বরে বলে উঠল, প্রফেসর লি, প্রফেসর লি। তারপরেই সে ছুটে গেল ছোকরার দলের দিকে। সুরেশ্বর দেখল ছোকরার দলের নেতা হচ্ছেন দাড়িওয়ালা একজন বৃদ্ধ এবং তিনি তাদের পূর্ব পরিচিত প্রফেসর লি। সেই মুমূর্ষুদের আর্তনাদ ও পথের লোকের চিৎকারের মধ্যে 3জন ব্যাকুল প্রশ্ন বিনিময় করল। প্রফেসর লি তাদের ছাত্রদল নিয়ে নিকটেই একটা সরাইখানায় ছিলেন। হঠাৎ এই বোমা বর্ষণের দুর্যোগ। এখন তিনি সেবাব্রতী। ছাত্রদের নিয়ে হতাহতদের টেনে বার করা ও তাদের হাসপাতালে পাঠাবার ব্যবস্থা করছেন তিনি। অ্যালিস ও মিনির সঙ্গেও তাদের আলাপ করিয়ে দেওয়া হলো। বিমল বলল, প্রফেসর লি, এই ছোট ছেলেটির কি ব্যবস্থা করা যায় বলুন তো? সদানন্দ সৌম্য বৃদ্ধ হাত পেতে বললেন, আমায় দাও। তোমরা ওর বাপ মায়ের সন্ধান করতে পারবে না, আমি পারবো। আর কি জানো, ছেলে অনেকগুলোই জমেছে। চ্যাং, ওদেরকে নিয়ে চলো তো। তোমরা চলো, দেখবে এসো। যাবার পথে একটু দূরে গিয়েই বিমল বলে উঠল, আহ, কি ব্যাপার দেখো। সকলেই দেখল সে দৃশ্য যেমন বিভৎস তেমনি করুণ। সেই বৃদ্ধ ভিখারিনী ঠ্যাং ছড়িয়ে মরে পড়ে আছে সেই জায়গাতেই। একখানা হাত প্রায় চূর্ণ হয়ে গিয়েছে। পাশেই তার ভিক্ষালভ্য ভাত আর তরকারিগুলো রক্তমাখা অবস্থায় চারিদিকে ছড়িয়ে গেছে। তার আশার জিনিসগুলো মুখেও দিতে পারেনি হয়তো। অ্যালিসের চোখে জল চলে এলো। বিমল ও সুরেশ্বর মাথার টুপি খুলে বসল। মিনি চোখের রুমাল দিয়ে অন্যদিকে মুখ ফেরালো। কেবল অবিচলিত রইলেন প্রফেসর লি। তিনি ছাত্রদের বললেন, এই মরাটাকে একটা কিছু টাকা দাও তো হে। এ আর কি, আমাদের দেশের এ তো রোজকার ব্যাপার। এতে বিচলিত হলে আমাদের চলবে না মাদাম। গল্প পাঠে সৌমেন সাহা, প্রদীপ্ত চৌধুরী, দেবকুমার ভদ্র, আভা, নবনীতা, বিভা এবং আমি আরজে সৃজন। শেষ হলো আজকের পর্ব। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভেঞ্চার উপন্যাস মরণের ডঙ্কা বাজে। আবার ফিরব পরবর্তী পর্বে আরও বেশি রহস্য ও আরও বেশি উত্তেজনা নিয়ে। তো ততদিনের জন্য নিচ্ছি বিদায়। ভালো থেকো, ভালো রেখো। আর আমি আরজে সৃজন সাইনিং অফ।